যার কেউ নেই তার সঙ্গে রয়েছি পল্লীগ্রামের মাস্টার। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% সাপোর্ট করছি। 5টা সাবজেক্ট এর সাজেশন, নোটস, মক টেস্ট, এবিটিএ টেস্ট এর সমাধান সব রকম ভাবে তোমাদের সঙ্গে সাহায্য করছি। তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থাকবে। আমাদের আজকের ভিডিওতে এইচএস থার্ড সেমিস্টার 2026-27 দর্শন সাজেশন দেহ মন সমস্যা থেকে টপ 30 এমসিকিউ। এই 30টা এমসিকিউ এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমরা প্রথম ইউনিটে 3টে অধ্যায় এর থেকে 12 মার্ক প্রশ্ন কমন পাবে। তার মধ্যে দ্রব্য রয়েছে, কার্যকারণ সম্বন্ধ রয়েছে, আর দেহমন সমস্যা রয়েছে। ইতিমধ্যেই আমি তোমাদের দ্রব্য থেকে এবং কার্যকারণ সম্বন্ধ থেকে প্রশ্ন দিয়েছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার আমাদের থার্ড অধ্যায় অর্থাৎ আমাদের দেহমন সমস্যা থেকে সাজেশনটা খুব তাড়াতাড়ি দিন। তাই তোমাদের জন্য মাত্র 30টা প্রশ্ন, আর এই 30টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা দেখে নিই। মাত্র 30টা প্রশ্ন, আমার সঙ্গে তোমরা একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য প্রচুর প্রচুর পরিশ্রম করছি। তোমরা রাত জেগে পড়বে। তোমাদের তোমরা যতটা না পড়ছো, আমার মনে হয় তোমাদের সাহায্যের জন্য আমি তার চেয়ে বেশি পরিশ্রম করছি। একটু সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে। দেখো তোমাদের জন্য তোমরা কমেন্টে জানাও আমাকে তোমরা কি চাও, সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও, আর আমি তোমাদের সাহায্য করছি সব রকম ভাবে। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, তো একটু দেখে নিই তোমাদের যেটা সাজেশন দেব আমি। এই যে পেয়েছি, আমি ইতিমধ্যে এগুলি দিয়েছি তোমাদের। আর তোমাদের একটা কথা বলবো, পিডিএফ চেয়ে লজ্জা দেবে না, পিডিএফ চেয়ে লজ্জা দেবে না। কারণ তোমাদের পিডিএফ কাকে দেব আমি, পিডিএফ কতজনকে পিডিএফ দেব, তোমরা একটু কষ্ট করে প্রশ্নগুলি লিখে নাও। মাত্র 30টা তো প্রশ্ন, যদি লেখো তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমরা যারা টিউশন করি, আমাদের কাছে যারা পড়ে, তারা তো লিখে নেয় সবাই, আমরা তাদেরকে লেখাই। তারা তো জেরক্স চায় না, কারণ পয়সা খরচ হবে অনেকের। অর্থনৈতিক অবস্থা যদি তোমার খারাপ হয়, যদি সত্যিই তুমি গরিব মানুষ হয়, তো তোমরা অনেকেই বলছো স্যার আমি গরিব, আমাকে পিডিএফ দিন। আরে গরিবরা পিডিএফ নেয় নাকি? গরিবরা হাতে লিখে নেয়। আমাদের এখানে যারা গরিব মানুষের ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা হাতে লিখে নেয়, আমরা লেখাই তাদের। কারণ লিখলে কি হয়, খাতাতে তোমাদের পড়ার সুবিধা হয়। তোমরা অনেকেই বলো স্যার খাতার লেখা পড়তে ভালো লাগে। তাহলে সেই সঙ্গে যখন লেখো, তুমি লিখতে গিয়ে তোমার হয়তো এর মধ্যে একটা বানান ভুল থাকতে পারে, সেটা সংশোধন হয়ে যাবে। তোমার একবার মনোযোগ সহকারে পড়ার কাজ হয়ে যাবে লিখতে লিখতেই। তাই 30টা তো লাইন মাত্র, এই একটা লাইন, সব অপশানগুলি তো লিখবে না। তুমি কি করবে, যখন খাতায় লিখবে তখন শুধুমাত্র উত্তরের অপশানটা লিখবে। এইভাবে তোমরা লেখো, আর সব অপশান লেখার দরকার নেই। এই যে প্রশ্ন, এর শুধু এইটুকু লাইন, এটুকু লিখবে আর উত্তর অপশানটা লিখবে, তাহলে তো বেশি সময় লাগবে না। এই প্রশ্নটার ক্ষেত্রে 3টে সবগুলি লিখতে হবে, কারণ অপশানে সবগুলি বলা আছে। এটার ক্ষেত্রে যেমন একটা অপশান লিখলেই চলবে। এইভাবে তোমরা লেখো। দেখো প্রথম প্রশ্ন, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত? উত্তর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 2, দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ। আচ্ছা, এখানে তোমাদের 2-3টে কথা আমি একটু বলে নিই। দেহ মন সম্পর্কে যে মতবাদ, তার মধ্যে দেকার্তের মতবাদকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তবে এখানে কার্যকারণ যে সম্বন্ধ, তার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের একটা মিল আছে। আর স্পিনোজার আছে দেহ মন সমস্যা, সেখানে কিন্তু দেহ আর মনের যে সম্বন্ধ, সেটাকে বলা হয়েছে সমান্তরালবাদ। মানে এটা সহ পরিবর্তনের কথা বলা হয়, একসঙ্গে দুটোর পরিবর্তন। মানে মন আর দেহ হলো দুটো ঈশ্বরের দুটো গুণ, এবং এই মন আর দেহ
যখন মনে পরিবর্তন ঘটে সঙ্গে দেহের পরিবর্তন ঘটে, যখন দেহের পরিবর্তন ঘটে তখন মনের পরিবর্তন ঘটে। মানে যখন পরিবর্তন ঘটে দুটো একসঙ্গে ঘটে এরকম, মানে একসঙ্গে যা হবে একসঙ্গে প্রতিক্রিয়া হবে, এটাকে বলা হচ্ছে কি সহ পরিবর্তন। মানে স্পিনোজার এই মতবাদ কিন্তু সহ পরিবর্তনবাদের সঙ্গে মেলে, আর এটাকে সমান্তরালবাদ বলা হয়। আর লাইবনিজের যে বক্তব্য সেটাকে বলা হয় মনোদৈহিক সমান্তরালবাদ, ওটাও সমান্তরালবাদের মধ্যেই পড়ে, তবে সেটাকে মনোদৈহিক সমান্তরালবাদ বলা হয়, মনে রাখবে। তো চলো 2 নম্বর, দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ কি? এখানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, অভিন্নতাবাদ। তো আমরা তো অধ্যায়ের শুরুতেই ভূমিকার মধ্যেই পড়েছি যে দেহ মন সম্পর্কে দার্শনিক যে মতবাদগুলি রয়েছে তার মধ্যে 3টেই আছে, তাহলে এগুলি সবগুলি, উত্তর হবে সবগুলি। 3, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম বললাম গল্পচ্ছলে, দেখো সমান্তরালবাদ। পরে দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে দেহ আর মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। আমাদের মনে যদি কোনো দুঃখ পাই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে চলে যায়, মানে আমরা কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে কোনো শব্দ শুনি এবং যদি দুঃখ পাই তাহলে ব্রেনে যাবে, এবং ব্রেনে গেলে কি হবে, যদি দুঃখের কোনো সংবাদ শোনো তাহলে দেখবে শরীর কাঁপতে থাকবে এবং দুর্বল হয়ে যাবে, তাহলে শরীরে তার প্রতিক্রিয়া হলো এইভাবে। বা দেহে যদি কোনো জায়গায় আঘাত লাগে তাহলে সেই আঘাতটা আমাদের স্নায়ুকোষের মধ্যে দিয়ে পিনিয়াল গ্রন্থিতে পৌঁছে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়। মানে দেহের সঙ্গে মনের এই যে সম্পর্ক বা মিথস্ক্রিয়াটা ঘটে পিনিয়াল গ্রন্থিতে। এরপর 5, দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার সহপরিবর্তন ঘটে, এ কথাটি বলেছেন। দেখো দৈহিক দশা আর মানসিক দশার মধ্যে সহপরিবর্তন আমি বললাম গল্পচ্ছলে, দেখো স্পিনোজা। এরপর 6, দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি, এ কথা বলেছেন দেকার্ত। এই 3-4 লাইনের মধ্যে প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আছে। দেকার্ত দেহ ও মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ বলেছেন স্পিনোজা। আগেই বললাম যে দেহ আর মন হলো দুটো দিক, কার? ঈশ্বরের। ঈশ্বরই একমাত্র দ্রব্য স্পিনোজার মতে, আর ঈশ্বরের দুটো দিক হলো দেহ আর মন। তো সেভাবে এখানে বলা হয়েছে দুটি ভিন্ন প্রকাশ, ঈশ্বর তার একা প্রকাশ হয় না, দেহ আর মনের মধ্যে দিয়ে প্রকাশটা ঘটে। এরপর দেখো 8, দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক এক সম্বন্ধ স্বীকার করেছেন কে? স্পিনোজা। একই সম্বন্ধ, এক সম্বন্ধ দৈহিক আর মানসিক ঘটনার মধ্যে। এরপর 9, দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ককে বলেছেন, এটা বলেছেন বার্নার্ড উইলিয়ামস। এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 9। এরপর 10 দেখো স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ বলা হয়, বা এটাকে দ্বিপার্শ্ববাদ বলা হয়। মানে কি, ঈশ্বর এর দুটো গুণ দেহ আর মন, তাহলে ঈশ্বর মিডিলে, তার দুদিকে হলো দেহ আর মন, তাহলে দ্বিপার্শ্ব বা দুই দিক, দ্বিভঙ্গি, দুটো দিক, ভঙ্গি কথার অর্থ হলো দিক, তাহলে দ্বিভঙ্গিবাদ বলা হয় বা দ্বিপার্শ্ববাদও বলা হয়। এখানে দেখো দ্বিভঙ্গিবাদ না থেকে এর অপশানে দ্বিপার্শ্ববাদও থাকতে পারে, মনে রাখবে, তখন দ্বিপার্শ্ববাদ বলবে। এরপর 11, দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন? জাহাজ ও জাহাজের পাইলট, যন্ত্র ও যন্ত্রী, চালক ও চালিত। আমরা টেক্সটের মধ্যে পড়ে দেখেছি তো, দেহ আর মনের মধ্যে যে সম্পর্ক, এটা বোঝাতে গিয়ে জাহাজ আর জাহাজের চালক, যন্ত্র যন্ত্রী, চালক চালিত সবার সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটা সবকটি। 12, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, কারণ দেহ আর মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক কে? দেকার্ত। তো একই কথা, দেখো একবার প্রশ্নের দিক থেকে উত্তর হবে, উত্তরের দিক থেকে প্রশ্ন, মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলি করা আছে, মানে উত্তরটাই বলবে, তোমাকে প্রশ্নটা উত্তরের জায়গায় বলতে হবে, এইভাবে। দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। আবার এখানে যদি এই অপশনটা না থাকে, মনোদৈহিক সমান্তরালবাদ থাকে, তাও হবে। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা।
পরে 14, দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম মিথস্ক্রিয়াবাদ। এটাও মনে রাখবে, দেকার্তের যে দেহমান সম্পর্কিত মতবাদ সেটাকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তার অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। মানে আমাদের মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থিতে মিথস্ক্রিয়া ঘটে দেহ আর মনের। এরপর কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা রাইল, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। 16, দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন কে? হসপার্স। খুবই ইম্পর্টেন্ট লাইনগুলি, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিভঙ্গিবাদের অপর নাম এই যে দ্বিপার্শ্ববাদ। দেখো গল্প ছলে আমি বলে দিচ্ছি, সেগুলি প্রশ্ন, অল্প কয়েকটি লাইন। লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপরমাণু হলো ঈশ্বর। লাইবনিজের মতে সর্বনিম্ন চিদাণু হলো জড়দ্রব্য। সর্বনিম্ন জড়দ্রব্য আর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, এ দুটো মনে রাখবে। দ্রব্য হিসাবে যদি বলে তাহলেও সর্বনিম্ন জড়দ্রব্য আর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। 19 বললাম, এবার 20। দেখো 20 নম্বরে দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো, এরকম মনোদৈহিক সমান্তরালবাদ। এর আগে সেম প্রশ্ন ছিল, কিন্তু সেখানে কি দেখলাম? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তাহলে মনোদৈহিক সমান্তরালবাদের অপর নাম পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এরপর 21, এখানে দেখো সত্য মিথ্যা রয়েছে, 4টে বাক্য রয়েছে, তার ভিত্তিতে 4টে অপশন রয়েছে। দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থিতে দেহ মনের ঐক্য ঘটে। হ্যাঁ, দেকার্তের মতেই তো ঘটে, তাহলে সত্য। স্পিনোজার দেহ মন সম্বন্ধ বিষয়ক মতবাদকে গিসবার্ট রাইল দ্বিভঙ্গি মতবাদ বলেছেন না, হসপার্স বলেছেন। এরপরে লাইবনিজ ছিলেন দ্বৈতবাদী দার্শনিক। লাইবনিজ না, লাইবনিজ তো একজন বহুত্ববাদী দার্শনিক। দ্বিভঙ্গিবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নেই। হ্যাঁ, দেহ মনের কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, দেহ মনের মধ্যে সহপরিবর্তন সম্বন্ধ স্পিনোজার মতে, মানে দ্বিভঙ্গিবাদ অনুসারে। আর দ্বিভঙ্গি তো স্পিনোজারই। আর দেকার্তের যদি হতো তাহলে কার্যকারণ সম্বন্ধ হতো, মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ এইভাবে বললে কার্যকারণ সম্বন্ধ হতো সেটা। তাহলে এই বিষয়গুলি না বুঝলে কিন্তু এই পয়েন্টের উত্তরগুলি পারবে না। এখানে বি অপশনটা সঠিক, প্রথমটা সত্য, তারপরে দুটো মিথ্যা, শেষেরটা সত্য। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন। এখানে ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামের মধ্যে কোনটা ঠিক তোমাকে বলতে হবে। দেহ আর মন। আচ্ছা, প্রশ্নে আছে নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে? ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে, অর্থাৎ কি দেহ মনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে সেটা নির্দেশ করছে এখানে। মানে কোনটা, কোন ডায়াগ্রামটা? এটা দেহ আর মন সতত যুক্ত আছে, দেহ আর মন, এখানেও তাই। এখানে দেখো এই যে তীর দেওয়া আছে, তার মানে কি দেহ মনের প্রতি, মন দেহের প্রতি ক্রিয়া প্রতিক্রিয়া হয় এটা। তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা, মানে আর এটা কি দেহের মধ্যে মন, এইরকম বলা আছে। তো সেরকম তো না, ক্রিয়া প্রতিক্রিয়া হয় দেহের সঙ্গে মনের, তাহলে বি অপশনটা সঠিক হবে। এইভাবে তোমাদের বুদ্ধি খাটিয়ে এই ডায়াগ্রামগুলি বুঝতে হবে, যে এটাই দেবে তা না, বা একটু অন্য রকমও দিতে পারে, বুঝে নিতে হবে। 23, স্তম্ভ মেলাতে হবে। দেখো দুটো স্তম্ভ রয়েছে, বাঁদিকে রয়েছে লক, বার্কলে, ডেকার্ট, লাইবনিজ। ডান দিকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, আর অহং সর্বস্ববাদ। তাহলে এখানে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখো এ অপশন, মানে এখানে তোমার ফাইনাল পরীক্ষা সেম এইভাবেই থাকবে, উপর নিচে দেখো নাম্বারগুলি দেওয়া আছে, তার সঙ্গে ম্যাচ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লক কি এই 3 নম্বর এটা বলেছেন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। আর বার্কলে কি বলেছেন? বার্কলে হলো তোমার বার্কলে এই যে 4 নম্বর হবে, বার্কলে অহং সর্বস্ববাদ। আর ডেকার্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ডেকার্টের যে দেহমান সম্পর্কে মতবাদ সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হবে। আর লাইবনিজের মতবাদকে আমরা বারবার পড়লাম পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। তাহলে 23 নম্বর দেখলাম। এরপর আমরা দেখব 24। দেখো এখানেও সত্য মিথ্যা রয়েছে। মন ও জড়, জড় বলতে দেহ বলে দুটি দ্রব্য স্বীকার করাই দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়। হ্যাঁ, তাই তো, কারণ দেকার্ত মন আর দেহকে দুটো দ্রব্য বলে স্বীকার করেছেন,
যা স্বনির্ভর তাই দ্রব্য, দেকার্ত বলেছেন ঠিকই। সেদিক থেকে বিচার করলে তো শুধু ঈশ্বরকে দ্রব্য বলতে হতো, কিন্তু মন ও দেহ বা জড়কেও দেকার্ত কিন্তু দ্রব্য বলে স্বীকার করেছেন, যে কারণে তাকে দ্বৈতবাদী বলা হয়। তাহলে এটা সত্য। তারপরে খ, দেহ ও মন স্বরূপত পরস্পর বিরুদ্ধ ধর্মী, দেহের ধর্ম বিস্তৃতি, মনের ধর্ম চিন্তন। হ্যাঁ, এটাও তো ঠিক। দেহের ধর্ম বিস্তৃতি আর মনের ধর্ম চিন্তন, এটাও ঠিক। গ, দেহ মন পরস্পর বিরোধী হলেও মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থির মাধ্যমে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, এটাও ঠিক। আমরা সবই দেকার্তের বক্তব্য দিয়ে এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে সবগুলি ঠিক। দেখো ডি অপশন সঠিক হবে। এরপর 25 স্তম্ভ মিলাতে হবে। আবার দেখো, বাঁদিকে দ্বৈতবাদী, কারণ হলো কার্য উৎপাদন শক্তি, সমান্তরালবাদ, জড়দ্রব্য অর্থহীন। ডান দিকে স্পিনোজা, লক, দেকার্ত, বার্কলে। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখো ডি অপশনটা সঠিক হবে। অর্থাৎ এ এর সঙ্গে 3 এর ম্যাচ করবে। দ্বৈতবাদী হলো দেকার্ত, বারবার দেখছি আমরা। কারণ হলো কার্য উৎপাদক শক্তি, এটা 2 এর সঙ্গে ম্যাচ করবে, লক বলেছেন। সমান্তরালবাদ, এটা 1 এর সঙ্গে স্পিনোজা সমান্তরালবাদের কথা বলেছেন। জড়দ্রব্য অর্থহীন, এটা 4 এর সঙ্গে ম্যাচ করবে, বার্কলে বলেছেন। জড়দ্রব্য অস্তিত্বকে বার্কলে অস্বীকার করেছেন, যে কারণে অর্থহীন বলেছেন। 26 এখানেও সত্য মিথ্যা দেখো। দেকার্তের মতে দেহ ও মন হলো পরস্পর বিরোধী দ্রব্য, ঠিক। দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়, এটাও ঠিক। দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে। হ্যাঁ, শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে, এটাও ঠিক। মস্তিষ্ক স্নায়ুই হলো দৈহিক ও মানসিক অবস্থার যোগসূত্রের মাধ্যম। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে সবগুলি ঠিক, এখানে ডি অপশন সঠিক হবে। 27 তালিকা 1 আর তালিকা 2 এর মধ্যে মিলাতে হবে। দেখো, মিথস্ক্রিয়াবাদ, বহুত্ববাদ আর অদ্বৈতবাদ। আরো একটা আছে, পরের পৃষ্ঠায় দেখছি আমরা। সমান্তরালবাদ ডান দিকে রয়েছে স্পিনোজা, লাইবনিজ। তো আমরা এখানে যদি দেখি তাহলে মিথস্ক্রিয়াবাদ কিন্তু দেকার্ত হয়, কিন্তু এখানে নাই, নিশ্চয়ই পরের পাতায় আছে। বহুত্ববাদ লাইবনিজ হবে, আর অদ্বৈতবাদ স্পিনোজা হবে। তো আমরা দেখে নিই পরের পৃষ্ঠাতে বাকি অংশ আছে নিশ্চয়। আমরা দেখলাম 27। এই দেখো, দ্বিপার্শ্ববাদ আছে বাঁদিকে, আর রেনে দেকার্ত আছে। আর সঠিক উত্তর ডি নাম্বার, দেখে নিও। এরপর 28 আবার বিবৃতি রয়েছে একটা, দেখো। বিবৃতি এ, সমান্তরালবাদ দেহের ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না। তাহলে সমান্তরালবাদী কি বলছে? দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না, মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা কার্যকারণ, এটা দেকার্তের বক্তব্যে হয়। কিন্তু সমান্তরালবাদ তো স্পিনোজার, এখানে তো সহপরিবর্তন হয়। তাহলে এটা সত্য, হয় না বলছে, কার্যকারণ হয় না, তাহলে সত্য হলো। তারপরে কারণ দেহ ও মন পরস্পরের সঙ্গে যুক্ত না হয়েও একইভাবে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, দেহ আর মন তো পরস্পরের সঙ্গে যুক্ত না, কারণ দুটো দিক, এবং যুক্ত না হয়েও একই সঙ্গে পরিবর্তন হয়, মানে সহপরিবর্তন হয়। তাহলে এটা দুটোই ঠিক এবং তার কারণও ঠিক। এই অপশন সঠিক। এরপর দেখো 29, এখানে সত্য মিথ্যা রয়েছে। স্পিনোজার দেহমন সম্পর্কিত মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তাই নাকি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তো দেকার্তের, তাহলে এটা মিথ্যা। লাইবনিজের মতে দেহ ও মন উভয়ই সক্রিয় মনাড। লাইবনিজের মতে দেহ আর মন উভয়ই সক্রিয় মনাড না। ঈশ্বর হলো সক্রিয় মনাড, জড় হলো নিষ্ক্রিয় মনাড লাইবনিজের মতে, তাহলে মিথ্যা। তারপরে 3, দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদের অপর নাম উপলক্ষ্যবাদ না। দেকার্তের যে দেহ মন সম্পর্কিত মতবাদ সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলে, বা এর অপর নাম মিথস্ক্রিয়াবাদ বলে, এটা হবে না, মিথ্যা। তারপর সমান্তরালবাদেরই অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ না, মিথস্ক্রিয়াবাদ তো দেকার্তের, তাহলে এটা হবে না। তাহলে সবগুলি মিথ্যা, দেখো ডি অপশন সঠিক। এরপর আমাদের সাজেশনের শেষ প্রশ্ন, কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্ণয় করো। কারণ কখনো কার্যের পরে ঘটে না। আচ্ছা, কারণ কখনো কার্যের পরে ঘটে না, তাই হয় নাকি? কারণ ঠিকই তো, কারণ তো কার্যের আগে ঘটে, কারণ সবসময় কার্যের আগে ঘটে। তাহলে এখানে কারণ কখনো কার্যের পরে ঘটে না, ঠিক, পরে ঘটে না, আগে ঘটে। তাহলে এখানে কার্যের পরে ঘটে না বলছে, হ্যাঁ ঠিকই বলা আছে। খ, কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে।
কারণ কার্যের পূর্বগামী ঘটনা নাও হতে পারে। তাই পূর্বগামী ঘটনা, কারণ কার্যের পূর্বগামী ঘটনা নাও হতে পারে, তাই হয় নাকি? কারণ তো কার্যের পূর্বগামী ঘটনা, এটা মিথ্যা। অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগ আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ হবে, তাই হয় নাকি? শর্ত সাপেক্ষ হয় নাকি? কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা শর্তহীন হবে, শর্ত সাপেক্ষ হবে না, তাহলে এটা মিথ্যা। আমরা এর অপশনগুলি দেখে নেব। আচ্ছা, তিনটেই আছে, তিনটের ভিত্তিতে দেখো, এখানে ক সত্য কিন্তু খ ও গ মিথ্যা। এই ছিল আমাদের তাহলে আজকের সাজেশন, 30টা প্রশ্ন। আশা করব এই 30টা প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।